ওকে, সো লেকচার 3টা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, ঠিক? লেকচার 3তে আমরা ভেক্টর গ্রাফিক্স সম্পর্কে পড়বো। আমরা লেকচার 2তে রাস্টার গ্রাফিক্স নিয়ে পড়ছি, লেকচার 3 হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। সো হোয়াট ইজ ভেক্টর গ্রাফিক্স? ভেক্টর গ্রাফিক্স, আচ্ছা, এটা হচ্ছে আমার আউটলাইন, ঠিক আছে? এই কয়টা জিনিস হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, ভেক্টর গ্রাফিক্স বোঝার জন্য আমাদের ফার্স্টে ভেক্টর ইমেজ কি এই জিনিসটা হচ্ছে জানতে হবে। ভেক্টর ইমেজ বেসিক্যালি একটা ইমেজ স্টোরিং মেথড আমরা বলতে পারি, বা সিস্টেম। আমরা অলরেডি রাস্টার ইমেজ সম্পর্কে পড়ছি, যেখানে আমরা একটা ইমেজকে পিক্সেলের মাধ্যমে স্টোর করে রাখতে পারতাম, ঠিক আছে? সো আমার রাস্টার ইমেজে কি হইতো, একটা ছবি যদি আমার কাছে থাকতো সেটাকে আমরা পিক্সেলে কনভার্ট করতাম, এবং পিক্সেলের ভ্যালুগুলা হচ্ছে আমরা সিম্পলি স্টোর করে রাখতাম এখানে, ঠিক আছে? এখানে কিছু ভ্যালু থাকতো, 1 2 3 4 255 128, এরকম কিছু ভ্যালু আমরা রাখতাম। তো একটা ভ্যালু একটা 2D অ্যারের মধ্যে স্টোর করার মাধ্যমে আমরা আমার ছবির ইনফরমেশনটাকে স্টোর করে রাখতাম। এটা ছিল রাস্টার ইমেজ, ঠিক আছে? রাস্টার ইমেজ। এখন রাস্টার ইমেজের কিছু প্রবলেমস ছিল। আমাকে কি কেউ বলতে পারবেন রাস্টার ইমেজের সমস্যাগুলো কি ছিল? আপনার তো অলরেডি পড়াইছি। ওই যে স্যার ইনফরমেশন কোয়ালিটি কমে যেত স্যার, কোয়ালিটি খারাপ হতো স্যার। কখন খারাপ জুম জুম হইতো? করলে নষ্ট হয়ে যেত। রাইট, জুম আউট, জুম আউট করি মানে জুম ইন করলে স্যার, মানে বড় করলে। হ্যাঁ, ভেরি গুড। আমরা যদি রাস্টার ইমেজকে স্কেল আপ করতে চাইতাম, আমরা যদি জুম ইন করতে চাইতাম, সেই ক্ষেত্রে দেখতাম যে কিছু ক্র্যাকস তৈরি হয়েছে, ছবিটা ফেটে যাইতো এক সময়। এটা ছিল রাস্টার ইমেজের সব থেকে বড় প্রবলেম। রাস্টার ইমেজে যেহেতু পিক্সেলের মাধ্যমে আমরা ছবিটাকে স্টোর করে রাখতেছি, ছবিটা একসময় জুম করলে ক্র্যাকস তৈরি হইতো, ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাইতো। এবং পিক্সেলের ইনফরমেশন গুলো যেহেতু আমি স্টোর করে রাখতেছি, জিনিসটা যদি কম রেজুলেশনের হয়ে থাকে, এরকম একটা পিক্সেলেটেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ইমেজ কোয়ালিটি এই ক্ষেত্রে হচ্ছে একটা খারাপ, মানে কোয়ালিটি ইমেজ হচ্ছে পাওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে তার মেজর সমস্যাটা, এবং আরো কিছু সমস্যা আছে। এটা নর্মালি ফাইল সাইজটাও অনেক বড় হয়ে থাকে। এই সমস্যাগুলাকেই সলভ করা হয়েছে ভেক্টর ইমেজের মাধ্যমে। ভেক্টর ইমেজে আমরা যেই কাজটা করি, একটা ছবিকে পিক্সেলের ইনফরমেশন গুলা স্টোর না করে কিছু ম্যাথমেটিক্যাল স্পেসিফিকেশন বা ডেসক্রিপশনের মাধ্যমে একটা শেপকে জেনারেট করা হয়। একটা শেপ যদি আমার কাছে থাকে, এইরকম একটা শেপ ধরলাম, সেই শেপটা আমরা ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশনস বা ডেসক্রিপশনের মাধ্যমে স্টোর করি, ঠিক আছে? পিক্সেলের কোনো ভ্যালু এখানে আমরা স্টোর করি না। ধরলাম যে এইটা, কথার কথা ধরে নেন একটা দেখতে একটা প্যারাবোলা টাইপ কিছু। তো প্যারাবোলার একটা ইকুয়েশন আছে, এরকম আমরা জানি কিছু একটা না ইকুয়েশন থাকেই, ঠিক আছে? তো ধরে নিচ্ছি এটা যদি একটা প্যারাবোলার ইকুয়েশন হয়, এই ইকুয়েশনটা দিয়ে আমরা এই শেপটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, ঠিক আছে? এই শেপটা ক্রিয়েট করতে পারতেছি। তো আমরা এরকম একটা ইকুয়েশনের মাধ্যমে এই শেপটাকে জেনারেট করতে পারি। আমরা এই ইকুয়েশনটাকেই এখানে স্টোর করে রাখতেছি। শুধু ইকুয়েশন না, সাথে আরো কিছু হয়তো জিনিস লাগে। ধরেন আমার হয়তো রেঞ্জটা জানতে হবে, আমার এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুর রেঞ্জটা কতখানি হবে। আমি যদি এই ইকুয়েশনে ওই ভ্যালুগুলা বসাইতে থাকি, আমি এই শেপটা কিন্তু জেনারেট করতে পারতেছি, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন গুলো আমরা এখানে স্টোর করে রাখি। আমরা এখানে কোনো পিক্সেলের ভ্যালু স্টোর করে রাখতেছি না। এতে করে আমার লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে এখানে যে আমি রাস্টার ইমেজে যেই জিনিসটা দেখতেছিলাম, যে আমার ছবিটাকে যদি স্কেল আপ করতে চাই, বড় করতে চাই, সেই ক্ষেত্রে জিনিসটা ফেটে যাইতেছিল, এটা কোয়ালিটি ডিগ্রেডেশন হচ্ছিল। বাট এইখানে কোনো কোয়ালিটি ডিগ্রেডেশনটা হবে না। আমি যদি একটা, ধরে নেন যে আমার কাছে এরকম একটা ইকুয়েশন আছে, আমি এই ইকুয়েশনটা আমাকে যে ছবিটা দিবে, আমি চাচ্ছি সেটারই একটা বড় স্কেলড আপ একটা ছবি চাই, ঠিক আছে? এই ছবিটারই আরো বড় ছবি চাই, ঠিক আছে? এটারই আরো বড় চাইতেছি। তো আমাকে কি করতে হইতে পারে? আমি যদি সিম্পলি জাস্ট এই ইকুয়েশনটাকে একটা বড় ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি,
ধরলাম যে এটাকে ডাবল করতেছি, সিম্পলি কিন্তু আমি এটারই ডাবল টুয়াইস সাইজের যেই ছবিটা আছে সেটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, সিম্পলি আমি মাল্টিপ্লাই করতেছি এখানে, আর কিছু কিন্তু চেঞ্জ করতেছি না। এবং মাল্টিপ্লিকেশন করলে ছবি কিন্তু সাইজটা বড় হচ্ছে এবং বাকি কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা হইতেছিল পিক্সেল গুলাও বড় হয়ে যাইতেছিল। পিক্সেলস বড় হওয়ার কারণে এই জিনিস পিক্সেলেটেড এই বিষয়গুলা ভিজিবল হচ্ছিল। বাট আমার যখনই আমরা ম্যাথমেটিক্যাল স্পেসিফিকেশনের মাধ্যমে ছবিটাকে স্টোর করে রাখি, আমাদের বড় করার জন্য কোনো ধরনের ইস্যু হয় না। ঠিক আছে, স্কেল আপ করলে জুম করলে আমরা জাস্ট ওই ইকুয়েশনটার উপরেই কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো এতে করে আমার ছবির কোয়ালিটি ডিগ্রেডেশনের কোনো চান্স থাকে না। তো এই কাজটাই ভেক্টর ইমেজের মাধ্যমে করা হয়। আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের মানে ইমেজ এডিটিং সফটওয়্যার, যেমন ধরেন অ্যাডোব ফটোশপ হয়তো হতে পারে, বা আদার অনেক ছবিতে দেখছেন যে অনেক সময় আমরা এরকম কার্ভ ড্র করার মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ জেনারেট করে থাকি। ঠিক আছে, শেপ তৈরি করে থাকি। তো ওগুলাই বেসিক্যালি ভেক্টর ইমেজ, যেখানে কিছু কার্ভস এর মাধ্যমে, ইকুয়েশনস এর মাধ্যমে আমরা একটা ছবিকে তৈরি করে থাকি। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার ভেক্টর ইমেজ, যেখানে কিছু কার্ভস বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস এর মাধ্যমে আমরা আমাদের একটা শেপকে জেনারেট করতে পারি। এবং শেপের কালারটা আমরা জাস্ট এখানে সেপারেটলি স্টোর করে রাখি। ঠিক আছে, আমি যদি একটা শেপ এখানে জেনারেট করে থাকি, ধরলাম এই শেপটাই, এই শেপের কালারটা কি হবে, তার এরিয়ার যে ভিতরের এরিয়াটা আছে তার কালারটা কি হবে, সেটা আমরা সেপারেটলি স্টোর করে রাখি। ঠিক আছে, ধরলাম এটার কালার ব্ল্যাক, তো আমরা আলাদাভাবে একটা এই ইনফরমেশনটা মেমোরিতে আলাদাভাবে স্টোর করে রাখি। তো একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আবার রাস্টার ইমেজে হচ্ছে ভালো হয়, সেটা হচ্ছে ভেক্টর ইমেজের যে আমাদের ছবিগুলা তৈরি হয় এগুলো অতটা ফটো রিয়ালিস্টিক হয় না। না হওয়ার কারণটা হচ্ছে এখানে আমরা যে শেপটা জেনারেট করি, সেই শেপের যে এরিয়াটা আছে, এরিয়ার ভিতর কি কালার হবে এক্সাক্ট সেই কালারটাকে আমরা এখানে স্টোর করে রাখতেছি। এতে কিন্তু আমার যদি অনেক সময় অনেক শেডিং দরকার হয়, অনেক ধরনের রিয়ালিজম দরকার হয় ছবির মধ্যে, বেসিক্যালি আমি যদি অনেক ধরনের ভ্যারিয়েশন আনতে চাই কালারে, সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারি না, যেটা রাস্টারের মাধ্যমে খুব ইজিলি করা যায়, কারণ রাস্টারের প্রত্যেকটা পিক্সেলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারি। এতে করে আমরা রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে পারি, বাট ভেক্টর ইমেজের ক্ষেত্রে এই জিনিসটা করা যায় না। ঠিক আছে, তো দুটারই কিছু মানে সুবিধা অসুবিধা আছে। ঠিক আছে, বাট যেই কাজগুলো আমাদের অনেক বেটার কোয়ালিটির ছবি দরকার হয়, কিন্তু কম ফটো রিয়ালিজম দরকার হয়, সেই কাজগুলো আমরা ভেক্টর ইমেজ সাধারণত ইউজ করতে থাকতে পারি। আপনারা কি বলতে পারবেন ভেক্টর ইমেজ গুলা কোথায় সাধারণত আমরা ইউজ করে থাকি? আচ্ছা, সো ধরেন যে আপনি লোগো ডিজাইন করছেন একটা, ঠিক আছে, খুব সিম্পল একটা লোগো ডিজাইন করছেন। So, এই লোগো ডিজাইনিং এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় ভেক্টর ইমেজ কারণ ইউজ করা হয়, কারণ এই ধরনের লোগোগুলার দেখা যায় কোয়ালিটি আমরা চাই সবসময় খুব বেটার হোক। ঠিক আছে, এই লোগোগুলাতে আমরা চাইলে কোনো বড় জায়গায়ও যাতে বেসিক্যালি প্রিন্ট করতে পারি, এবং কোনো ছোট এরিয়াতেও যাতে আমরা জিনিসগুলা বেসিক্যালি আমরা যদি দেখাইতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আমরা অনেক সময় ইনশিওর করার দরকার হয়, কিন্তু কোয়ালিটি আমরা চাই না কখনো খারাপ হোক। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভেক্টর ইমেজ ইউজ করি। আরেকটা হইতে পারে, ধরেন যে আপনারা আপনাদের অস্ট্রের সিএসির ধরেন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, একটা ব্যানার তৈরি করছেন, বড় একটা ব্যানার যেটা ডিপার্টমেন্টের সামনে ধরেন ঝুলায় রাখছেন। তো এই ব্যানারে যখন একটা কিছু ডিজাইন করবেন, আপনারা চাবেন না যে যখন এই কম্পিউটারে তো এই জিনিসটা ডিজাইন করছেন, একটা ব্যানারে ডিজাইন করছেন, ঠিক আছে, আর জিনিসটা যখন একটা বড় ব্যানারে শো করবেন, আপনারা কখনোই চাবেন না জিনিসটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা ডিজাইন করতে গেলে আমরা ভেক্টর ইমেজের মাধ্যমে তখন করে থাকি। ঠিক আছে, ডিজাইনিং গুলো আমরা ভেক্টর ইমেজে করে থাকি, যাতে করে বড় কোনো কিছুতে আমরা যদি সেম ডিজাইনটাই আমরা যদি প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটির যাতে কোনো ধরনের স্যাক্রিফাইস না হয়। ঠিক আছে, এই ধরনের কেসগুলোতে আমরা ভেক্টর ইমেজ হচ্ছে ইউজ করে থাকি। আচ্ছা, সো
এইটা হচ্ছে ভেক্টর ইমেজের প্রপার্টিস গুলা। সো প্রথম প্রপার্টিটাই আমাকে বলছে রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট। সো দ্যাট মিনস আমরা যদি এখানে স্কেলিং করি, আমার কোয়ালিটি কোনো স্যাক্রিফাইস করতে হচ্ছে না। ঠিক আছে, আমরা যেটাকে বড় করতেছি, বড় করলে কোয়ালিটি খারাপ হচ্ছে না, যেটা রাস্টার ইমেজের প্রবলেম ছিল। টিপিক্যালি স্মল ইন সাইজ, আমরা যেহেতু এখানে খুব অল্প ইনফরমেশন স্টোর করে রাখতেছি, ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশনস এর মাধ্যমে জিনিসটা স্টোর করতেছি, পুরো ইমেজটাকে রিপ্রেজেন্ট করতেছি, আমার ইমেজের সাইজটা টিপিক্যালি হচ্ছে কম হয়ে থাকে। ঠিক আছে, যেটা রাস্টার ইমেজে অনেক বেশি ডিটেইলিং এর কারণে, অনেক পিক্সেলের ইনফরমেশন রাখার কারণে অনেক বেশি হইতো। সো জেনারেট স্মুথ কার্ভস অ্যান্ড এজেস, এই ছবির মাধ্যমে, এই ভেক্টর ইমেজের মাধ্যমে আমরা অনেক ধরনের স্মুথ কার্ভ এবং এজেস তৈরি করতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা এখানে বেটার কোয়ালিটির কিছু ছবি হচ্ছে পাচ্ছি, কিছু ইকুয়েশনস এর মাধ্যমে আমরা কার্ভ গুলাকে জেনারেট করতে পারছি। কার্ভ সাধারণত স্মুথ হয়, যেটা রাস্টার ইমেজে একটা পিক্সেলেটেড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, যেহেতু পিক্সেলের ভ্যালু স্টোর করার মাধ্যমে আমরা জিনিসটাকে করতেছি। এই জিনিসটা আমরা ভেক্টরের মাধ্যমে করলে জিনিসটা স্মুথ হয়। ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে লিমিটেড ফটোরিয়ালিজম। এখানে আমরা ফটোরিয়ালিস্টিক ছবি জেনারেট করতে পারতেছি না। আচ্ছা, যত যাই করি না কেন, এখন একটা কার্ভের ইনফরমেশনকে স্টোর করার মাধ্যমে আমরা ভেক্টর ইমেজকে যদিও তৈরি করি না কেন, ফাইনালি আমি এই জিনিসটাকে যদি ডিসপ্লেতে দেখাইতে চাই, ডিসপ্লে সিস্টেম কিন্তু পিক্সেলস দিয়ে তৈরি, আমরা জানি। আমরা যতগুলা ডিসপ্লে দেখছি সবই রাস্টার ডিসপ্লে। এখন যত যাই করি না কেন, ফাইনালি ডিসপ্লেতে দেখাইতে হইলে কিন্তু আমার এই যে কার্ভ গুলা আছে এগুলাকে রাস্টারাইজ করে নিতে হবে। দ্যাট মিনস এগুলাকে পিক্সেলেই কনভার্ট করতে হয়। ঠিক আছে, ফাইনালি আউটপুটটা যেহেতু আমরা রাস্টার ডিসপ্লে ডিভাইসেই দেখাবো, আমাকে কিন্তু পিক্সেলে কনভার্ট করেই দেখাইতে হবে। তো একদম একদম মানে পিওর স্মুথ কার্ভ যে ফাইনালি আমরা পাবো, বিষয়টা এমন হয় না। ঠিক আছে, কিছুটা হইলেও কোয়ালিটি আমার এখানে স্যাক্রিফাইস হচ্ছে। বাট এইভাবে যদি আমি ইমেজকে স্টোর করি, সেই ক্ষেত্রে রাস্টার ইমেজের থেকে বেটার আমরা হচ্ছে কার্ভস, বেটার হচ্ছে ছবি সবসময় হচ্ছে আমরা এখানে পাই। ঠিক আছে, বাট স্টিল এখানে পিক্সেলেটেড হচ্ছেই, কারণ আমার ডিসপ্লে সিস্টেমটাই হচ্ছে রাস্টার ডিসপ্লে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এই পয়েন্টটা বলতেছে। ফাইল ফরম্যাট, these are the common file format of vector image, SVG, AI, PDF, সেগুলো হচ্ছে ভেক্টর ইমেজের ফাইল ফরম্যাট। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে প্রপার্টিস গুলো সম্পর্কে, বা ভেক্টর ইমেজ কি, এটা আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। ওকে, ফাইন। সো ভেক্টর ইমেজ যদি বুঝে থাকেন, আমরা অলরেডি রাস্টার ইমেজ সম্পর্কে পড়াশোনা করছি। সো আপনারা রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজের 5টা হচ্ছে ডিফারেন্স বের করবেন। ঠিক আছে, এখন আমি বলতে, এখন বের করা লাগবে না, বাট পরীক্ষায় এই ধরনের প্রবলেমস থাকে। সো দুইটার ডিফারেন্স আপনারা বের করে রাখবেন। ঠিক আছে, আমার এই প্রপার্টি গুলা যদি দেখেন বা যা ডিসকাশন করছে ওগুলা থেকে আপনারা কিছু ডিফারেন্সেস বের করতে পারবেন। ঠিক আছে, এগুলা লিস্ট করে রাখবেন। ঠিক আছে, পরীক্ষায় কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, এটা আপনাদের জন্য টাস্ক। আচ্ছা, সো ভেক্টর ইমেজে আমরা দেখতেছি অনেক ধরনের কার্ভ নিয়ে হচ্ছে আমাদের ডিল করতে হয়। ঠিক আছে, যেহেতু আমরা বলতেছি এখানে কার্ভস এর মাধ্যমে, ইকুয়েশনস এর মাধ্যমে আমরা কার্ভ গুলাকে তৈরি করি, তৈরি করে একটা ছবিকে হচ্ছে আমরা তৈরি করি। সো কার্ভ কি, কার্ভ কিভাবে জেনারেট করতে হয়, এই জিনিসটা নিয়ে আমাদের হচ্ছে এই লেকচারের একটা বড় পার্ট, বা এরপরে যে পার্ট গুলো আছে সব আমরা কভার করব। ঠিক আছে, এখন কার্ভ জিনিসটা কি সেটা ফার্স্ট আমরা ডেফিনেশন একটু জানার চেষ্টা করি। সো অ্যাকর্ডিং টু আমাদের বই, আহ, এই ডেফিনেশনটা আমরা পাচ্ছি, কার্ভ ইজ দ্য কন্টিনিউয়াস ইমেজ অফ সাম ইন্টারভাল ইন এন এন ডাইমেনশনাল স্পেস। ঠিক আছে, কার্ভ বলতেছি একটা কন্টিনিউয়াস ইমেজ। ঠিক আছে, কার্ভ মানে জিনিসটা কন্টিনিউয়াস হইতে হবে। ঠিক আছে, এবং কন্টিনিউয়াস ইমেজ অফ সাম ইন্টারভাল, একটা ইন্টারভালের মধ্যে জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে আমার জিনিসটা হইতে হবে, এবং এটা একটা এন ডাইমেনশনাল স্পেসে হয়ে থাকে। এখন জিনিসটা একটা ওয়ান ডাইমেনশনাল স্পেসে হইতে পারে,
এটা একটা 2D স্পেস আমি আঁকছি, 2D স্পেসের মধ্যে যেহেতু স্ক্রিনটা 2D, সেখানেও একটা কার্ভ হইতে পারে যেখানে আমরা দুইটা অ্যাক্সিস ধরতেছি, বা এটা একটা 3D এক্সিসেও একটা কার্ভ হইতে পারে। ঠিক আছে, যদি আমরা তিনটা ডাইমেনশন ধরি, ঠিক আছে, এখানে এন ডাইমেনশনাল স্পেসে কার্ভ হইতে পারে। ঠিক আছে, সো আমরা এখানে যে কোনো একটা ডাইমেনশনে কার্ভটা থাকতে পারে। আচ্ছা, আরেকটা ডেফিনেশনে কার্ভের হচ্ছে আরেকটা ডেফিনেশন কথা বলা হয়েছে বই, সেটা হচ্ছে এভাবে বলা হয়েছে: কার্ভ ইজ আ কন্টিনিউয়াস ম্যাপ ফ্রম ওয়ান ডাইমেনশনাল স্পেস টু এন এন ডাইমেনশনাল স্পেস। তো এখানে যেটা বলা হচ্ছে, কার্ভকে আমরা বলতেছি, কার্ভ হচ্ছে একটা কন্টিনিউয়াস ম্যাপ। দ্যাট মিনস এখানেও একটা কন্টিনিউয়াস আমরা বলতেছি কার্ভটাকে, ম্যাপ ফ্রম ওয়ান ডাইমেনশনাল স্পেস, একটা ওয়ান ডাইমেনশনাল স্পেস থেকে এন ডাইমেনশনাল স্পেসে একটা কন্টিনিউয়াস ম্যাপ আমরা বলতেছি এটাকে। জিনিসটা অনেকটা এরকম, যখনই আমরা কার্ভ চিন্তা করি, আমরা চিন্তা করি যে টাইমের রেসপেক্টে এখানে একটা কার্ভের কিছু প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো আমরা এখানে যখনই কার্ভ চিন্তা করব, আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এই এক্সিসে টাইম আছে, ঠিক আছে, এবং প্রত্যেক টাইমে ধরলাম এটা হচ্ছে আমার T0 টাইম। আচ্ছা, T0 টাইমটা এখানে ধরি। T0 টাইমে হচ্ছে আমার কার্ভের প্রথম পয়েন্টটা ছিল, আমি যখনই টাইম ভ্যারি করতেছি আমার কার্ভের পয়েন্টও এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো আমরা বলতে পারি কার্ভ হচ্ছে একটা ফাংশন অফ টি। ঠিক আছে, যেখানে আমি যদি টাইমকে ইনপুট দেই, আমার একটা পয়েন্ট বা আউটপুট আমাকে এই কার্ভের উপর বেসিক্যালি একটা পয়েন্ট আমাকে সেটা বের করে দিবে। এখন এটা যদি একটা 2D কার্ভ হয়ে থাকে, দুইটা এখানে যদি আমি দুইটা পয়েন্ট দিয়েই কার্ভটাকে রিপ্রেজেন্ট করতে পারি, বেসিক্যালি দুইটা কোঅর্ডিনেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে পারি, সেটা একটা 2D স্পেসে হচ্ছে এই কার্ভটা থাকবে। যদি আমার এটা একটা 3D স্পেসে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার তিনটা পয়েন্ট দিয়ে এই তিনটা কোঅর্ডিনেট দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, সো এইখানে আমরা যে জিনিসটা করতেছি, একটা 1D স্পেসকে, যেটা হচ্ছে টাইমকে হচ্ছে আমরা ইন ডাইমেনশনাল স্পেসে কনভার্ট করতেছি। ঠিক আছে, সো কার্ভকে আমরা এইভাবেও ডিফাইন করতে পারি যে এটা একটা ওয়ান ডাইমেনশনাল স্পেসকে আমরা ইন ডাইমেনশনাল স্পেসের কন্টিনিউয়াস ম্যাপ বলতে পারি। ঠিক আছে, যেখানে আমরা প্রত্যেক টাইমে কার্ভের ডিফারেন্ট 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 পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পলি বইয়ের ভাষায় কার্ভের ডেফিনেশন। সো কার্ভ মানে একটা কন্টিনিউয়াস কিছু হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে। ওকে, তো এটা হচ্ছে কার্ভ। এবং এখানে আপনাদের সেকেন্ড যে ডেফিনেশনটা দিচ্ছি, সেই ডেফিনেশন সাপেক্ষে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি একদম ইনিশিয়ালি আমাদের টি যদি 0 রাখি, সেই ক্ষেত্রে আমাদের কার্ভের প্রথম পয়েন্টটা আমরা পাচ্ছি এখানে T.5 দেওয়ার পরে আমরা এরকম একটা এই কার্ভ পজিশনটা পাচ্ছি। ঠিক আছে, ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট পাচ্ছি। সো যদিও কার্ভটাকে আমরা বলতেছি এটা একটা 2D প্লেনে আছে, দ্যাট মিনস এখানে প্রত্যেকটা পয়েন্ট একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম ফলো করতেছে, বাট ইটস অ্যাকচুয়ালি 1D। ঠিক আছে, যদি কার্ভের ডাইমেনশন বলা হয়, এটাকে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল কিছু একটা বলবো। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল বলার কারণটাই হচ্ছে এটাকে আমরা একটা প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি এখানে। এই প্যারামিটারটা হচ্ছে কি, বা টাইম। আমার একটা কার্ভ থাকতে পারে, ধরলাম এরকম কিছু কার্ভের ইকুয়েশন। ঠিক আছে, ওয়ান, এটাই হচ্ছে আমি ধরতেছি কার্ভের একটা ফাংশন, যেখানে আমি শুধু টি দিয়ে কার্ভটাকে রিপ্রেজেন্ট করতে পারি। টি এর ভ্যালু যদি জানি, প্রত্যেকটা টি এর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুগুলোই আমার এই কার্ভের পজিশনকে বের করে দিচ্ছে। ঠিক আছে, ফাংশন অফ টি বলতে পারি। আচ্ছা, এটা গেল ডেফিনেশন এবং খুবই থিওরিটিক্যাল জিনিস। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা বিষয় সম্পর্কে একটু জানতে হবে, এগুলা অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে পলিনোমিয়াল কার্ভ। ঠিক আছে, সো পলিনোমিয়াল কার্ভ হচ্ছে আমরা পলিনোমিয়াল ইকুয়েশন থেকে পাই। ঠিক আছে, পলিনোমিয়াল ইকুয়েশন আপনারা অলরেডি হচ্ছে আপনাদের আহ, মানে স্কুল বা কলেজ লেভেলেই পড়ে আসছেন।
ঠিক আছে, আমরা দ্বিঘাত সমীকরণ জানি, ত্রিঘাত সমীকরণ জানি, চতুর্ঘাত সমীকরণ জানি, বিভিন্ন হায়ার ডিগ্রি ইকুয়েশনস আমরা জানি। সো বেসিক্যালি এই ইকুয়েশনস গুলা যেখানে একটা আহ, ঘাত থাকে, ঠিক আছে, সেই জিনিস, সেই ইকুয়েশনস গুলাকে আমরা পলিনোমিয়াল ইকুয়েশনস বলতেছি। এবং এই ইকুয়েশনস গুলাই আমরা যদি প্লট করি, সেটা আমাকে একটা পলিনোমিয়াল কার্ভ হচ্ছে দিবে। সো বেসিক্যালি polynomial equation, what is a polynomial equation? A polynomial equation is a sum of variables raised to the powers and multiplied by coefficients. ঠিক আছে, সো বেসিক্যালি এটা যদি মানে এটা তো অনেক কমপ্লেক্স একটা কিছু আছে, বাট আমি যদি আম, মানে আপনারা একটা ইকুয়েশন চিন্তা করেন, যে আমার কাছে একটা ইকুয়েশন ধরেন যে এরকম কিছু আছে, 2x² প্লাস 3x প্লাস 2। সো এইখানে আমরা দেখতেছি এই ইকুয়েশনটাকে আমার ভ্যারিয়েবল, যদি আমি এক্স চিন্তা করি, এক্স এর একটা পাওয়ার আছে, ঠিক আছে, এখানেও এক্স এর একটা পাওয়ার আছে, দ্যাট মিনস এক্স এর কিছু ঘাত আছে, এবং তার সাথে কিছু কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হইতেছে। তো একটা পলিনোমিয়াল ইকুয়েশনে ভ্যারিয়েবলের পাওয়ার থাকে, এবং ভ্যারিয়েবল গুলার সাথে সাধারণত একটা কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হয়ে থাকে, ঠিক আছে, এবং এরকম এই জিনিসগুলা আমার একটা ইকুয়েশন ফর্ম করে, এবং সেটাকে একটা পলিনোমিয়াল ইকুয়েশন আমরা বলতেছি। ঠিক আছে, জেনারেলাইজড আকারে যদি লিখি, একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। সো এরকম একটা জেনারেলাইজ ফরম্যাটে লেখা যায়, যেটা হচ্ছে সামেশন অফ এ আই এক্স টু দি পাওয়ার আই। ঠিক আছে, যেখানে এ হচ্ছে আমার কোএফিসিয়েন্ট এবং এক্স হচ্ছে আমার ভেরিয়েবল। সো এটা হচ্ছে আমার একটা কোএফিসিয়েন্ট, A1 হচ্ছে আমার সেকেন্ড কোএফিসিয়েন্ট আমরা বলতে পারি, যেটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এক্স এর সাথে আরেকটা কোএফিসিয়েন্ট। বেসিক্যালি এটা একটা জেনারেলাইজ ফরম্যাটে আমরা লিখছি, ঠিক আছে, আমাদের একটা পলিনোমিয়াল কার্ভ। এখন এইখানে আমরা এন, বেসিক্যালি আমাকে কি বলতে পারবেন, আমি যদি এরকম একটা ইকুয়েশন লিখতাম, আমি একটু এভাবে লিখি, 3x এক্স কিউব প্লাস, এই ইকুয়েশনে ডিগ্রিটা কত? ম্যাম, এই স্যার থার্ড থার্ড ডিগ্রি ডিগ্রি পলিনোমিয়াল। স্যার, যেহেতু থ্রি হ্যাঁ, এক্স কিউব। এক্স কিউব হওয়ার কারণে মানে আমরা ডিগ্রি কিভাবে বের করতেছি? মানে হাইয়েস্ট যে পাওয়ারটা আছে। ভেরি গুড। ডিগ্রি বের করতেছি আমাদের যে ভ্যারিয়েবলটা আছে তার হাইয়েস্ট পাওয়ারটার মাধ্যমে। ঠিক আছে, এই কোয়েশনে আমার এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, দ্যাট মিনস এই কোয়েশনের ডিগ্রি আমরা ধরে নিচ্ছি 3। 3, ঠিক আছে। সো ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট, ডিগ্রি অফ আ পলিনোমিয়াল ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ ভ্যারিয়েবলস। ঠিক আছে, একটা ডিগ্রি হচ্ছে ওই ইকুয়েশন, একটা পলিনোমিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার। এখন একটা ডিগ্রি বেসিক্যালি একটা পলিনোমিয়াল কার্ভের কমপ্লেক্সিটিকে ডিটারমাইন করে, ঠিক আছে, যে এই কার্ভটা কতটা কমপ্লেক্স। সে ফর এক্সাম্পল, আমি যদি একটা 1 ডিগ্রি ইকুয়েশন নিয়ে চিন্তা করি, একটা 1 ডিগ্রি ইকুয়েশন এরকম হইতে পারে, আমরা আহ, একটা লাইনের ইকুয়েশন, ঠিক আছে, আমরা লাইনের ইকুয়েশন জানি না, y = mx + c, এরকম জেনারেল ফরম্যাটে লিখতে পারি। আবার যদি এটাকে কিছু ভ্যালু বসাই, 3x + 2, ঠিক আছে, একটা লাইনের ইকুয়েশন হচ্ছে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, যেখানে আমরা এক্স এর পাওয়ার কত পাচ্ছি, এক্স এর পাওয়ার কত পাচ্ছি, ম্যাক্সিমাম পাওয়ার 1 ওয়ান। পাইতেছি। ঠিক আছে, সো এটা একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, একটা লাইনের ইকুয়েশন। যেহেতু একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, এই লাইনের মাধ্যমে আমরা যে কার্ভটা পাই সেটা ভেরি সিম্পল হয়ে থাকে, কোনো প্যাচপুচ থাকে না, কোনো কমপ্লেক্স বেন্ডিং থাকে না, জাস্ট একটা সিম্পল লাইন হয়ে থাকে এটা। বাট আমি যদি এই লাইনের ইকুয়েশনে আরেকটা টার্ম, যেটা ধরলাম একটা টার্ম যোগ করে দিই, 2x² + 3x + 2, এটা যদি করি, দেখা যাবে এই লাইনের ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে একটা কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, একটা কার্ভ হয়ে গেছে। সো একটা ডিগ্রি যদি আমি এখানে দেখেন, যদি অ্যাড করে দিই, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল সেটা তৈরি করবে। যে যদি ডিগ্রি 2 হয়, সেটা
একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন ফর্ম করবে। এবং একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনও বলতে পারি, ঠিক আছে, বা কোয়াড্রেটিক পলিনোমিয়ালও বলতে পারি। আচ্ছা, একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের কার্ভটাও ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল থেকে কমপ্লেক্স হয়ে থাকে। এটার ক্ষেত্রে একটা বেন্ডিং আমরা পাবো, বা কিছু কার্ভ পাবো, চেঞ্জেস পাবো, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি একটা এই ইকুয়েশনটা হচ্ছে আমার থার্ড ডিগ্রি পলিনোমিয়ালের জেনারেলাইজড ইকুয়েশন, ঠিক আছে, যেখানে আমরা ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার দেখতেছি 3, ঠিক আছে। এখন এই ইকুয়েশনের ক্ষেত্রে আহ, আমরা কিন্তু দেখা যাবে যে এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল বা কোয়াড্রেটিকের থেকেও আমার একটা কমপ্লেক্স কার্ভ হচ্ছে জেনারেট করবে, ঠিক আছে। সো একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা কিউবিক পলিনোমিয়ালও বলতে পারি, ঠিক আছে। সো আমরা যেটা দেখতেছি, যত আমরা ডিগ্রি বাড়াবো একটা ইকুয়েশনের, পলিনোমিয়াল ইকুয়েশনের, তত বেশি আমার ডিগ্রির চেঞ্জেস চেঞ্জেস অফ ডিরেকশনস বেশি হবে, তত বেশি কমপ্লেক্স হচ্ছে আমার কার্ভ হচ্ছে জেনারেট হবে। যত বেশি আমি ডিগ্রি বাড়াবো, তত বেশি আমার কমপ্লেক্স কার্ভ তৈরি হবে, তত বেশি টুইস্টেস অ্যান্ড টার্নস টুইস্ট অ্যান্ড টার্নস হচ্ছে এখানে তৈরি হবে, ঠিক আছে। তো চেঞ্জেস গুলো অনেক বেশি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পলিনোমিয়াল কার্ভ। ওকে, সো এইটা আমার মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, 1 মিনিট ব্রেক, ঠিক আছে। ওকে, সো আমরা পলিনোমিয়াল কার্ভ হচ্ছে অলরেডি দেখছি। তো আমাদের এবার হচ্ছে একটা কার্ভ ড্রয়িং টেকনিক সম্পর্কে আমরা জানবো, যেটাকে আমরা বলি বেজিয়ার কার্ভ, ঠিক আছে। বেজিয়ার কার্ভ হচ্ছে একটা কার্ভ ড্রয়িং মেথড অর টেকনিক আমরা বলতে পারি, যেটার মাধ্যমে আমরা যে কোনো কার্ভকে তৈরি করতে পারি। স্যার আপনার সাউন্ড কমে গেছে স্যার। Sorry. আচ্ছা, বেজিয়ার কার্ভ হচ্ছে একটা কার্ভ ড্রয়িং টেকনিক, যার মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো কার্ভকে তৈরি করতে পারি, ঠিক আছে। সো ইটস আ ভেরি কমন কার্ভ ড্রয়িং টেকনিক, যেটার মাধ্যমে যে কোনো কার্ভকে ড্র করা যায়। আচ্ছা, সো ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন রিপ্রেজেন্টেশন ফর ফ্রি ফর্ম কার্ভস। আচ্ছা, তো যে কোনো শেপের কার্ভকে হচ্ছে আমরা বেজিয়ার কার্ভের মাধ্যমে তৈরি করতে পারি। আচ্ছা, একটা আমি এটা একটু একটু হ্যাঁ, আচ্ছা, সরি। সো বেজিয়ার কার্ভ হচ্ছে একটা কার্ভ ড্রয়িং টেকনিক, ঠিক আছে, যার মাধ্যমে আমরা যে কোনো কার্ভকে তৈরি করতে পারি। তো এটা অরিজিনালি ডেভেলপ করছে পল ডি কাস্টালজো নামে একজন, 1957-এ। সো এটা অনেক পুরোনো একটা টেকনিক। যদি হচ্ছে পল ডি কাস্টালজো এটাকে ডেভেলপ করছে, পরবর্তীতে এই কার্ভ ড্রয়িং টেকনিকটাকে পপুলারাইজ করছে হচ্ছে পিয়েরি বেজার নামে একজন, যার নামেই
এই বেজিয়ার কার্ভের নামটা হচ্ছে তৈরি করা, মানে পরবর্তীতে নামকরণ করা হয়েছে। যদি অ্যালগোরিদমটা ডেভেলপ করছে কিন্তু ডি কাস্টালজো। ঠিক আছে, যখন আমরা অ্যালগোরিদমটা দেখবো পল কাস্টালজো, ডি কাস্টালজো অ্যালগোরিদম আমরা দেখাই এখানে, ঠিক আছে, তখন দেখবো। আচ্ছা, সো উনি যখন পিয়ারি বেজার বেসিক্যালি এটা অ্যাপ্লাই করছিল, যখন সে কারের কোন একটা গাড়ির ডিজাইন করতে চাচ্ছিল, সো গাড়ির ডিজাইন করতে গিয়ে সে এই অ্যালগোরিদমের মাধ্যমে জিনিসটাকে ডিজাইন করছিল, মডেলিংটা করছিল। ঠিক আছে, সো বেজিয়ার কার্ভের মাধ্যমে আমরা যে কোনো কার্ভ, যে কোনো শেপ তৈরি করতে পারি। আম, এটা হচ্ছে 3D মডেলিং এর ক্ষেত্রে খুব কমনলি হচ্ছে ইউজ করা হয়, বা আমরা কম্পিউটার এইডেড ডিজাইন যদি করতে চাই সেই ক্ষেত্রে এই বেজিয়ার কার্ভটার মাধ্যমে হচ্ছে ডিজাইনিং করা হয়ে থাকে। আচ্ছা, সো এটা ছিল থিওরিটিক্যাল জেনারেল কিছু নলেজ। সো বেজিয়ার কার্ভটা যদি আমাদের তৈরি করতে হয়, আমরা সেই ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে কাজ করি। ঠিক আছে, এখন যে জিনিসগুলো দেখবেন একটু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি। সো ফার্স্ট যে জিনিসটা হচ্ছে আমাকে জানতে হবে প্যারামেট্রিক ইকুয়েশন কি। সো আমাকে এখানে প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন নিয়ে আমরা কাজ করব। প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন হচ্ছে লাইনেরই একটা প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, এটা দুই ধরনের ইকুয়েশনটা দুই ভাবে লেখা যায়, এখানে দুইটা ফর্মে হচ্ছে লেখা হয়েছে, আমরা হচ্ছে সেকেন্ড ফর্মটা হচ্ছে সাধারণত ফলো করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন, পি ওয়ান মাইনাস পি নট, যেখানে পি নটটা, এটা যদি একটা লাইন হয়, পি নটটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্টটা লাইনের, এবং পি ওয়ানটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আমি টি এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করতে পারি। টি এর ভ্যালু যদি আমরা 0 বসাই, আমরা এই লাইনের ফার্স্ট পয়েন্টটা, দ্যাট মিনস পি ওয়ান পয়েন্টটা পাই। টি এর ভ্যালু যদি অল্প একটু বাড়াই, ধরলাম 0.1 করলাম, একটু সামনে একটা পয়েন্টকে আমরা পাবো লাইনের উপরে। ঠিক আছে, টি এর ভ্যালু যদি আমরা একদম 1 করে দিই, ম্যাক্সিমাম করি, আমরা এন্ড পয়েন্টটা হচ্ছে পাবো। কিভাবে পাবো? সিম্পলি এই কোয়েশনে যদি আমি টি এর ভ্যালু 0 বসাইতাম, 0, সেই ক্ষেত্রে দেখেন টি 0 হইলে আমি জাস্ট পাচ্ছি কিন্তু পি ওয়ান। টি এর ভ্যালু যদি আমি 1 বসাইতাম, পি ওয়ান কি পাচ্ছি? পি নট, পি ওয়ান মাইনাস পি নট, পি ওয়ান পাচ্ছি। ঠিক আছে, সো একদম এন্ড পয়েন্টে কিন্তু পাচ্ছি। যদি মাঝামাঝি একটা ভ্যালু নিতেন, টি এর ভ্যালু যদি আমরা এখানে 0.5 নিতাম, 0.5 কে নিতাম, 0.5 হিসেবে আমরা পাইতাম কত? পি নট প্লাস 0.5। ঠিক আছে, যেটা কিন্তু আমার মাঝামাঝি একটা পয়েন্টকে হচ্ছে আমাকে দিত। ঠিক আছে, সো একটা প্যারামেট্রিক ইকুয়েশন আমার লাইন বা যে কোনো একটা কার্ভের উপরের একটা যে কোনো পয়েন্টকে আমাকে দিবে। ঠিক আছে, বেসড অন হচ্ছে দ্য ভ্যালু অফ টি। টি কে আমরা ভ্যারি করব, ওই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্টকে আমরা পাবো। So, এই জিনিসটাকেই, প্যারামেট্রিক ইকুয়েশনটাকে আমরা কাজে লাগায় বেজিয়ার কার্ভটাকে তৈরি করে থাকি। আচ্ছা, কিভাবে করে থাকি? এটার জন্য আমাকে ফার্স্টে বেজিয়ার কার্ভ সম্পর্কে একটু জানতে হবে। বেজিয়ার কার্ভ কিভাবে আমরা ফর্ম করি? বেজিয়ার কার্ভ তৈরি করতে হলে আমরা ফার্স্টে আমাকে কিছু প্রিডিফাইন্ড পয়েন্ট দিয়ে দিতে হবে, যেগুলাকে বলি আমরা কন্ট্রোল পয়েন্ট। সো একটা বেজিয়ার কার্ভ দেখতে কেমন হবে সেটা এই কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে ভ্যারি হয়। ঠিক আছে, আমি ধরেন এখানে যদি দুটা এরকম 3টা পয়েন্ট দেই, বেজিয়ার কার্ভটা দেখা যাবে যে এরকম একটা কার্ভ তৈরি করবে। ঠিক আছে, আমি যদি এই পয়েন্টটাকে মুছে ফেলি, এই 3টা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্ট বেসিক্যালি, আমি যে আঁকলাম। ঠিক আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এটার নাম আমি দিতে পারি পি0, পি1। আচ্ছা, এটার নাম পি1 দেই, এটা পি2। ঠিক আছে, এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্ট। এখানে যদি আমি পি1টাকে মুছে দিই, সেই ক্ষেত্রে আমি যদি পি1টাকে এখানে এবার দেই, দেখা যাবে কার্ভটাও চেঞ্জ হয়ে এরকম একটা কার্ভ হয়ে যাবে। সো একটা কন্ট্রোল পয়েন্টকে কন্ট্রোল করার মাধ্যমে, চেঞ্জ করার মাধ্যমে আমরা বেজিয়ার কার্ভটাকে কন্ট্রোল করতেছি। ঠিক আছে, এখন বেজিয়ার কার্ভের ডিগ্রি কত? An n degree Bezier curve is defined by n-1 control point, n+1 control points. ঠিক আছে, দ্যাট মিনস আমার যতগুলা কন্ট্রোল পয়েন্ট থাকবে, ডিগ্রি হচ্ছে তার থেকে
এক কম, ডিগ্রি হচ্ছে নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস -1 হবে। ঠিক আছে, তো আপনাদের যদি কন্ট্রোল পয়েন্ট ধরেন যে 3টা কন্ট্রোল পয়েন্ট দেওয়া আছে, সেই ক্ষেত্রে তার ডিগ্রি হবে 2। ঠিক আছে, যেহেতু n-1 2, তো যেটা আমাকে একটা কোয়াড্রেটিক কার্ভ হচ্ছে দিবে। যদি আমার কন্ট্রোল পয়েন্ট থাকে 4টা, সেক্ষেত্রে ডিগ্রি কত হবে? সো 3। ডিগ্রি হবে হচ্ছে 3। সো এটা আমাকে একটা কিউবিক কার্ভ দিবে। এভাবে আমি যদি কন্ট্রোল পয়েন্ট বাড়াইতে থাকি, আমার ডিগ্রিও কিন্তু বাড়তেছে। ঠিক আছে, জি এবং স্যার। আমরা জানি কার্ভের ডিগ্রি বাড়া মানে তার কমপ্লেক্সিটি বাড়া। ঠিক আছে, এটাই হচ্ছে আমার বেজের কার্ভের ডিগ্রি কিভাবে আমরা বের করতেছি। আচ্ছা, এবার আসি বেজের কার্ভটা কিভাবে ফর্ম হয়। তো আবার আমাকে ওই, স্যার আজকে থাক স্যার, ক্লাস আছে একটা স্যার 8টা 20 থেকে। না আপনাদের ক্লাস 8টা শুরু করছি, 75 মিনিটস, আমার 8:30 পর্যন্ত পড়াবো আপনাদের স্যার ক্লাসে। হ্যাঁ, স্যার আমাদের একটা আছে স্যার 8টা 20 থেকে। 8টা 20 থেকে আমার কাছে, আচ্ছা ওয়েট, ওকে। সো এখানে আসি, বেজিয়ার গ্রাফটা কিভাবে হচ্ছে আমরা তৈরি করি। ঠিক আছে, সো এটা করার জন্য আমাদের আবার হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন লাইনে যাইতে হবে। ঠিক আছে, সো যেটা আমরা এখানে দেখছি। ঠিক আছে, যে পি নট প্লাস হচ্ছে টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট, তো সেটাকেই আমরা একটু অন্যভাবে এখানে লিখতেছি। ঠিক আছে, একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ আমরা তৈরি করব এখানে। কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ মানে তার ডিগ্রি হচ্ছে 2। ডিগ্রি 2 থাকা মানে তার কন্ট্রোল পয়েন্ট হচ্ছে থাকবে এখানে 3টা। কন্ট্রোল পয়েন্ট 3টা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভে, এবং ডিগ্রি হচ্ছে 2টা। ঠিক আছে, কন্ট্রোল পয়েন্ট 3টাকে আমরা পি নট, পি1 এবং পি2 এইভাবে হচ্ছে আইডেন্টিফাই করতেছি। এখন আমাদের যেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে পি0 আর পি1 কে আমরা কানেক্ট করব, একটা লাইন তৈরি করব। তো পি1 আর পি2 কে কানেক্ট করব, একটা লাইন তৈরি করব। ঠিক আছে, আমি এখানে আঁকি পি0, পি1, পি2। ঠিক আছে, এই দুটা কানেক্ট করলাম, এই দুটা কানেক্ট করলাম, দুইটা লাইন হবে। এইখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন পাবো লাইনের পি0 আর পি1 দিয়ে, এবং এইখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন পাবো লাইনের পি1 আর পি2 হবে। যে লাইনটা হবে সেই লাইনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট প্যারামেট্রিক অফ ইকুয়েশন অফ লাইন, এটা হচ্ছে আমার সেকেন্ড লাইনটার প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, পি1 আর পি2 দিয়ে যেটা আমরা ফর্ম করছি, এখানে টি এর জায়গায় প্যারামিটার হিসেবে ইউ কে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে যে কাজটা করব, ইউটাকে এখানে ভ্যারি করব। ঠিক আছে, ধরলাম ইউটা ফার্স্টে আমরা ইউ এর একটা ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, ধরলাম এখানে 0.02 দিচ্ছি। তো দিলে যে জিনিসটা পাবো ফার্স্ট ইকুয়েশনে, এই ইকুয়েশনে আমরা এই লাইনের উপর একটা পয়েন্টকে পাবো, ধরলাম পয়েন্টটা এখানে আছে। ইউ এর ভ্যালু আমি যদি সেকেন্ড এই ইকুয়েশনটাতে বসাই, আমরা এই সেকেন্ড লাইনের উপরে একটা পয়েন্টকে পাবো, ধরলাম পয়েন্টটা এখানে আছে। আমরা কি করব, এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি কিউ0, এবং এই পয়েন্টটা হচ্ছে কিউ1। আমরা কি করব, কিউ0 আর কিউ1 কে যোগ করব। ঠিক আছে, যোগ করব, এবং আমরা এই ইকুয়েশনে এবার কিউ0 আর কিউ1 দিয়ে যেই প্যারামেট্রিক ইকুয়েশন হয় লাইনের, এটা হচ্ছে আমার ধরে নেয় সেই ইকুয়েশনটা। এখানে আমরা আবার ইউ এর ভ্যালু বসাবো। ঠিক আছে, ইউ এর ভ্যালুটা সেম, ইউ এর ভ্যালু 0.2 বসাচ্ছি। বসাইলে আমরা যেই পয়েন্টটা পাবো, এই দুটো যোগ করার পর যে পয়েন্টটা পাবো, সেই পয়েন্টটাই, এই পয়েন্টটাই হচ্ছে বেজিয়ার কার্ভের একটা পয়েন্ট। ঠিক আছে, বেজিয়ার কার্ভের একটা পয়েন্ট। আমি একটু সিমুলেশনটা দেখাই আপনাদের, দেখলে সব থেকে সুবিধা হবে আপনাদের। সো এইটা হচ্ছে আমার 3টা কন্ট্রোল পয়েন্ট, পি0, পি1, পি2। ঠিক আছে, 3টা কন্ট্রোল পয়েন্ট আমার বেজিয়ার কার্ভে। আমরা কি করতেছি, এই কন্ট্রোল পয়েন্ট গুলোকে কানেক্ট করতেছি। এটা আমার ফার্স্ট প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন, এটা সেকেন্ড ইকুয়েশন, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 ধরতেছি। ঠিক আছে, এই দুটা ইকুয়েশন। ওকে, সো এইখানে এখন আমরা কি করব, একটা আমার প্যারামিটার আছে ইউটাকে আমি বসাবো। ইউ এর ভ্যালু ফার্স্টে আমরা 0 বসাইলাম। সো আমার ফার্স্ট ইকুয়েশন ছিল এইটা। এখানে যদি ইউ এর ভ্যালু 0 বসাই, কত হচ্ছে, পি0 হচ্ছে। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশন ছিল এইটা, এখানে ইউ এর ভ্যালু যদি 0 বসান, পি1 পাচ্ছি।
ঠিক আছে। সো আমাদের কাজ হচ্ছে এই কিউ নট আর কিউ ওয়ান কে আবার কানেক্ট করা এবং এই কানেক্টেড যে আমার ইকুয়েশনটা আছে, এই দুটার পয়েন্টের যে কানেক্টিং যে লাইনটা হয় তার ইকুয়েশন হচ্ছে অনেকটা দেখতে এরকম হবে, কিউ নট প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ নট। সেইখানে আমরা ইউ এর ভ্যালু আবার জিরো বসাবো। জিরো বসাইলে ইউ এর ভ্যালু জিরো বসাই, কিউ নট পাচ্ছি। তো কিউ নট পয়েন্টটা হচ্ছে আমার বেসিক্যালি এই পয়েন্টটাই, ঠিক আছে, পি নট পয়েন্টটা। তো এই পি নট পয়েন্টটাই হচ্ছে আমার এই বেজিয়ার কার্ভের প্রথম পয়েন্ট। এভাবে করে প্রতিবার আমরা ইউ এর ভ্যালু ভ্যারি করব, ঠিক আছে। ইউ এর ভ্যালু আমরা সেকেন্ড বার 0.1 করতেছি। 0.1 করলে কি হবে, প্রথম প্যারামেট্রিক ইকুয়েশনের উপর যে লাইনটা থাকে তার উপর একটা পয়েন্ট পাবো, সেকেন্ড লাইনের উপর একটা পয়েন্ট পাবো, দুইটাকে আমরা কানেক্ট করব। কানেক্ট করে কানেক্টিং লাইনের ইকুয়েশনে আবার ইউ এর ভ্যালু বসাবো, ঠিক আছে। ইউ এর ভ্যালু বসাইলে যে পয়েন্টটা পাবো এই পয়েন্টটাই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট বেজিয়ার কার্ভে। এইভাবে করে আমি প্রতিবার ইউ এর ভ্যালু ভ্যারি করে সেম কাজটা করব। এই লাইনের উপর একটা পয়েন্ট পাইলাম, এই লাইনের উপর একটা পয়েন্ট পাইলাম, দুটাকে কানেক্ট করলাম, কানেক্টিং লাইনের উপর আবার প্যারামেট্রিক ইকুয়েশনে ইউ এর ভ্যালু বসাবো, আরেকটা পয়েন্ট পাচ্ছি। এটা হচ্ছে আমার প্যারামেট্রিক, আমার বেজিয়ার কার্ভের থার্ড পয়েন্টটা। এভাবে করে আমি যদি ইউ এর ভ্যালু বাড়াইতে থাকি সেই ক্ষেত্রে আমার বেজিয়ার কার্ভের আমরা সবগুলা পয়েন্ট জেনারেট করতে পারবো। এভাবে যদি আমি ইউ এর ভ্যালু বাড়াইতে 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 বিভিন্ন ধরনের পয়েন্ট জেনারেট করি, সেটা আমাকে একটা কার্ভ তৈরি করে দেয়। তো এই কার্ভটাই হচ্ছে আমার একটা বেজিয়ার কার্ভ, একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ। কারণ হচ্ছে এখানে আমরা তিনটা কন্ট্রোল পয়েন্ট ইউজ করছি যার ডিগ্রি হচ্ছে 2। এই জিনিসটা বোঝা গেছে? সিমুলেশনটা সিমুলেশনটা বোঝা গেছে আপনাদের? হ্যালো? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা সবাই 25 পর্যন্ত পড়াবো, বাট সবাই হচ্ছে এর মধ্যেই আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আইডি স্পেস সেকশন এইভাবে দিবেন, চ্যাটে লিখবেন সবাই। ওকে, সো এটা বোঝা গেলে ভালো। এই যে বেজিয়ার ক্রাফটটা আমরা এখানে কোয়াড্রেটিক তৈরি করছি সেটার ইকুয়েশনটা কি হবে সেটা বের করতে চাইলে আমার সিম্পলি আমরা এটা হচ্ছে ফার্স্ট লাইনটার আমার ইকুয়েশন, এটা হচ্ছে কিউ ওয়ান এর ইকুয়েশন ছিল, ফার্স্ট প্যারামেট্রিক ইকুয়েশন এটা, সেকেন্ড লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন এটা, এবং এটা হচ্ছে আমার দুইটা কানেক্টিং যে লাইনটা আছে তার ইকুয়েশন। এটাই কিন্তু আমার বেজিয়ার কার্ভের পয়েন্টটাকে বের করতেছিল, ঠিক আছে। এখন এখানেই যদি আমি কিউ ওয়ান আর কিউ নট এর ইকুয়েশনটাকে প্লাগ ইন করে দেই, এটা কিউ ওয়ান এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই, কিউ নটটার যদি এখানে বসায় দিই, আমার এরকম একটা ইকুয়েশন পাই। এবং এই ইকুয়েশনটাই হচ্ছে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়েশন। কিভাবে বুঝলাম কোয়াড্রেটিক? এর ডিগ্রি হচ্ছে 2। যদি দেখেন ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু এখানে 2 আছে, 2 এর বেশি কোনোভাবে পসিবল না। এই কারণে হচ্ছে আমরা এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতেছি, ঠিক আছে। সো এর ডিগ্রি হচ্ছে 2। আচ্ছা, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সিমুলেশন করে দেখাইলাম আপনাদের। বেজিয়ার কার্ভ কিভাবে তৈরি করতে হয়, এটা আপনারা কিউবিক বা ডিগ্রি 3 এর জন্য কিভাবে হয় এই জিনিসটা একটু নিজেরা সিমুলেট করে দেখবেন, ঠিক আছে। এটা আপনাদের জন্য টাস্ক দিলাম। এখন এটা আমরা সিমুলেশনের মাধ্যমে করছি, বাট অ্যালগোরিদমের মাধ্যমে জিনিসটা করা যায়। অ্যালগোরিদমটা মাধ্যমে করতে হলে আমাদের ডিকাস্ট্রালজুর অ্যালগোরিদমের মাধ্যমে বেজিয়ার কার্ভকে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। এখন ডিকাস্ট্রালজুটা আর আজকে দেখাইলাম না, আপনাদের হচ্ছে নেক্সট দিন